দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মোস্তফা কামাল। স্বাগত আপনাদের দুইজনকে। ব্যারিস্টার অসীম, আমরা বলছিলাম যে দিনের উল্লেখযোগ্য ঘটনা এবং আলোচিত বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আমরা যদি দেখি যে এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আগামী মঙ্গলবার দেশে ফিরে আসছেন বেগম খালেদা জিয়া। উনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দেশে ফিরছেন। তো আপনার কাছ থেকে শুনতে চাইব এ বিষয়ে, আপনি বলবেন। তার সাথে যদি আমি একটু আপনার সাথে জুড়ে দিই যে এই প্রথমবারের মতন আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার সাথে তার বড় ছেলের বড় পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান দুজনেই আসছেন। বিশেষ করে জোবায়দা রহমানের দেশে ফিরে আসা অনেক দিন পরে। সব কিছু মিলে শুনতে চাই আপনার কাছ থেকে ব্যারিস্টার অসীম। ধন্যবাদ আপনাকে। প্রায় দীর্ঘ 4 মাস ধরে আপনার চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপাতত কিছুটা উনি সুস্থ হয়েছেন, যে যতটুকু প্রয়োজন ছিল বা যতটুকু করা গেছে ডক্টররা, সেটা ফার্দার যদি কখনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় তখন হয়তো বা তিনি যাবেন। তবে এই কমাসে যতটুকু আপনার সম্ভব হয়েছে ডক্টরদের পক্ষে, আপনার প্রোটোকল অনুযায়ী ওনারা সেটুকু করেছেন, যার কারণে উনি দেশে ফেরত আসছেন। একটা কথা হচ্ছে যে আপনার দীর্ঘদিন তো উনি আপনার কারান্তরীণ ছিলেন। শুনতে পাচ্ছি যে উনি দেশে আসার জন্য এক ধরনের আকুল ব্যাকুলতা আছে। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টররা হয়তো বলেছিলেন যে আবার কদিন পরে আবার শুরু করবেন বা এই ধরনের কিছু। কিন্তু উনি তো আপনারা জানেন বা দেশবাসীও জানেন, 11-11 সময় ওনাকে অপশন দেওয়া হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য। উনি বলেছিলেন যে আমার দেশ বাংলাদেশ, আমি এখানেই থাকবো, আমি অন্যায়ও করিনি, আমি চুরিও করিনি, আমি দুর্নীতি করিনি। সো আমার কোনো পালিয়ে যাবার মতো বা দেশ ছেড়ে যাবার মতো আমার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি আমি আমার দেশের জনগণের জন্য আমি আছি, আমার দেশ একটাই। তো নারীর টান সবসময় থাকে। এদেশে তিনি রাজনীতি করেছেন, উনি রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না, একজন গৃহবধূ ছিলেন। সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর বেশ কিছুদিন পরে তিনি দলের ভাইস চেয়ারম্যান হলেন। পরবর্তীতে দলের সম্মেলনে দলের নেতাকর্মীরা ওনাকে বিএনপি চেয়ারপারসন হিসেবে আপনার মনোনীত করেন। তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এমনভাবে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যে ওনার যে ইমেজটা উনি তৈরি করেছেন এটা আনপ্যারালাল। এই আনপ্যারালাল এটা এই কারণেই বলছি, অনেকে মনে করেন যে স্বৈরাচারের দোসর হয়েছেন, স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে স্বৈরাচারকে বৈধতা দিয়েছেন। যেমন শেখ হাসিনার কথাই আমরা বলি, এমনকি আরও রাজনৈতিক দল আছে, তারাও দেখা গেছে 86 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা করেননি। ওনার যেই দৃঢ়তা ছিল, মানুষের জন্য যে ওনার ভূমিকা ছিল, গণতন্ত্রের জন্য ওনার যে লড়াই সংগ্রাম ছিল, এদেশের মানুষ কিন্তু 1991 সালে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। তারপরে আপনার 96 সাল গেল, উনি আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ওনার হাত ধরেই কিন্তু সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রা বলা চলে। যদিও 91 সালে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয়েছে, কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সেটা আপনার সংসদের সেই ত্রয়োদশ সংশোধনী, সেটা ওনার হাত দিয়ে হয়েছে। বাংলাদেশের জন্য উনি অনেক কিছু করেছেন, জনগণের জন্য উনি অনেক কিছু করেছেন। উনি 96 সালে উনি হেরে গেল, 2001 সালে আবার 2/3 সংখ্যাগরিষ্ঠতা উনি পেয়েছেন। বাংলাদেশের জনগণের জন্য ওনার যে কতটুকু টান বা দরদ দেশের জন্য, ওনার তো 2001 সালে 2/3 আপনার সংখ্যাগরিষ্ঠতা সংসদে ছিল। উনি তো আপনার ত্রয়োদশ সংশোধনী বাতিল করেননি, উনি তো ফেসিস্ট হতে চাননি।
তাই না? আমাদের দেশে দেখা গেছে যে ইনকামবেন্ট ডাজন্ট রিপিট। বাংলাদেশের মানুষের মধ্যে এ ধরনের একটা মানসিকতা কাজ করে। উনি চাইলে সেটা বাতিল করতে পারতেন। পক্ষান্তরে আপনার শেখ হাসিনা কি করলেন, আমি হয়তো বা বলছি, অনেকে মনে করবেন যে ধান বানতে শিবের গীত গাইছেন, বিষয়টা তা না। আমি বলছি যে কেন ওনার এই টানটা, কেন ফেরত আসার জন্য ওনার এত আকুতিটা। আমরা তো দেখেছি 2008 সালের নির্বাচনে আপনার জয় হবার পর শেখ হাসিনা আপনার পার্লামেন্টে একদিকে আদালতের কাঁধে বন্দুক রাখলেন, আরেক দিকে আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে ওনারা আদালতের যে প্রিলিমিনারি জাজমেন্ট ছিল, যেটা শর্ট জাজমেন্ট, সেটাকে তোয়াক্কা না করে ওনারা আপনার পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী করলেন, যে ওনাদের তত্ত্বাবধায়ক সরকার আর নেই। এটা হলো ক্ষমতাকে কুক্ষিগত এবং চিরস্থায়ী করার জন্য একটা এই যে দুইজন মানুষের মধ্যে তফাৎটা, এটা বেগম খালেদা জিয়া তিনি জনগণের কল্যাণের কথা উনি সবসময় ভেবেছেন। তো যেই মানুষটা এই দেশকে নিয়ে ভাবেন, যার প্রয়াত স্বামী এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, তাদের তো এ দেশের জন্য আপনার টান দরদ সবার থেকে বেশি থাকবে। জাতীয়তাবাদী, সাচ্চা জাতীয়তাবাদী এই নেত্রী আপনার দক্ষিণ এশিয়ার লৌহ মানবী, শুধু তা না, আমি বলি যে বৈশ্বিক গ্লোবাল লিডার বেগম খালেদা জিয়া। হ্যাঁ, তার নেতৃত্ব, তার অবস্থান, এটা আনপ্যারালাল, এটা বলার নিঃসন্দেহে। আমার মনে হয় ব্যারিস্টার ওসীম আমার বেগম খালেদা জিয়ার মঙ্গলবার দেশে ফিরছেন। আসলে রাজনীতিতে যদি শুনতে চাই, এক ধরনের আলোচনা তো আছেই, খালেদা জিয়ার এই দেশে ফিরে আসা, এটার ইম্প্যাক্ট কি? বিশেষ করে আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনের দাবি, হ্যাঁ, যে চাপ আছে এক ধরনের, সব কিছু মিলে এটা কি, মানে আপনি কি মনে করেন এর প্রভাব যদি মানে বর্ণনা? খালেদা জিয়া মঙ্গলবার ফিরছেন, এর সমান্তরালে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে তিনি একটু সুস্থ হয়ে উঠেছেন। জি, এটা কিন্তু বড় ব্যাপার। তো এখানে মনে করতেই হয়, স্মরণ করতে হয়, যখন ডাক্তাররা বারবার বলছিলেন যে ওনার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, তো তখনকার ক্ষমতাসীন দল থেকে বারবার বলা হয়েছে যে এটা একটা নাটক, যে এই অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করে। আপনি রেকর্ড ঘেটে দেখতে পারেন। অনেক এমনকি আরো তুচ্ছ কথাবার্তা তাচ্ছিল্য যেগুলো মুখে আনাও কঠিন, এরপরও প্রয়োজনের বাস্তবতায় বলতে হয়। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার একটা বক্তব্য ছিল বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, যে মরে 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 না, বয়স তো 80। আপনি ভেবে দেখেন প্রতিটা শব্দ, এখানে শব্দগুলো যোগ করলে যে বাক্যটা দাঁড়ায়, এটার মধ্যে কিন্তু সভ্যতার রেশ কম, তাচ্ছিল্যের ব্যাপকতা বেশি। ওই সময়েও কিন্তু বেগম জিয়া কোনো জবাব কিন্তু সেটার দেননি। এরপরে যদি আপনি পরবর্তী পর্যায়ে আসেন, উল্লেখ করবার মতো বিষয়, এগুলো হয়তো গবেষণা করবার মতো বিষয়, দুজনের মধ্যে বৈশিষ্ট্যগত একটা তফাৎ আছে, সেটা সবাই জানেন। কিন্তু এরপরও কিছু কিছু মোটা দাগের ঘটনা আছে। যখন 5 আগস্টের পর, ওই ঘটনার পর, বেগম খালেদা জিয়া ছোট্ট একটা বক্তব্য রেখেছিলেন। অনেকে অধীর প্রতীক্ষায় ছিলেন যে তিনি কি বলেন, শোনার জন্য। দেখা গেল 3-4টা বাক্যের মধ্যে ওনার বক্তব্যটা শেষ হয়ে গেল। তিনি বললেন ঐক্যের কথা, প্রতিহিংসা চরিতার্থ না করার কথা। এর মধ্য দিয়ে কিন্তু তিনি তার যে বৈশিষ্ট্যের যে সৌন্দর্য, মহত্ববোধ এবং বাস্তবতা বুঝার, উপলব্ধি করার আরেকটা দৃষ্টান্ত কিন্তু স্থাপন করলেন। একইভাবে আমরা যদি এর আগের দিকেও তাকাই, যখন বেগম খালেদা জিয়ার ছেলেকে নিয়েও তাচ্ছিল্য করা হয়েছে, অর্থাৎ যে ছেলেটা কোকোর কথা বলছি, তার মৃত্যুর দিনেও কিন্তু ছোটোখাটো একটা নাটক হয়েছে, তিনি ওগুলো কিন্তু হজম করেছেন। তো আবার গত 15 বছর 7 মাস বা 16 বছরে দেখেন বেগম জিয়ার হারানোর তালিকাটা বড় দীর্ঘ। মা হারিয়েছেন, বোন হারিয়েছেন, ভাই হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, অর্থাৎ ওনার হারানোর তালিকাটা বড় দীর্ঘ। এরপরও যে তিনি মনোবল নিয়ে টিকেছিলেন, কারাবরণও করেছেন, ওটার মধ্যেও ছিল এক ধরনের সৌন্দর্য। বাংলাদেশে কিন্তু কিছু কিছু সৌন্দর্য নানান সময়ে ঘটনার অনিবার্যতায় যোগ হয়। বেগম জিয়া বেশ কয়েকটার কিন্তু সাক্ষী নন শুধু, তিনি সেটার মুখ্য ভূমিকায় ছিলেন। অসীম ভাই যেটা বলেছেন, আমরা তখন একদম ফিল্ডের রিপোর্টার, অর্থাৎ 86 সালের নির্বাচনের কথা বলছি। তখন পর্যন্ত তো বিএনপির অবস্থা অনেকটাই এরকম যে বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপির আর বাদ বাকি যে সিনিয়র নেতারা আছেন অধিকাংশই কিন্তু এরশাদের পার্টিতে চলে গেছেন। তো মানুষ হাসি মস্করা করতো, এখনকার মতো ট্রল হতো না, তখন কার্টুন হতো যে শুধু বেগম জিয়া বাকি আছেন এরশাদের পার্টিতে যাওয়ার।
কিন্তু প্রমাণ করে গেলেন তিনি যে তিনি সঠিক ছিলেন, একাই লড়েছেন। ওনাকে রাজপথে রেখে কিন্তু আওয়ামী লীগে শুধু নির্বাচনে আসেনি, জামাতে ইসলামীও এসেছিল। সেটা তথ্যের প্রয়োজনে উল্লেখ করতে হয় এখন। তখন কিন্তু তিনি একা হয়ে গেলেন, একাই লড়লেন। একটা সময়ে প্রমাণ হলো যে তিনি সঠিক ছিলেন। আওয়ামী লীগ পদত্যাগ করতে চাইলে সংসদ থেকে, কিন্তু পদত্যাগের নসিব তাদের হয়নি। তাদেরকে সেকেন্ড করে দিয়ে ফার্স্ট পজিশনে জামাত কিন্তু পদত্যাগ করে ফেললো। ততক্ষণে এরশাদ সাহেব সংসদ ডিজলভ করে দিলেন, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু পদত্যাগও করতে পারেনি। ওই রকম একটা অবস্থায় বেগম খালেদা জিয়া দুটো উপাধি কিন্তু তার দল থেকে নয়, একদম মাঠ থেকেই পেয়েছেন। একটা হচ্ছে আপসহীন নেত্রী আর একটা দেশনেত্রী। এটা কিন্তু, এগুলো কিন্তু দলীয় খেতাব নয় কিন্তু, কারণ তিনি এসেছিলেন প্রথমত দলের ঐক্যের প্রশ্নে। দলের যে ভাঙ্গা গড়া অবস্থা, দলটার প্রতিদিনে বিএনপির কেউ না কেউ এরশাদের পার্টিতে যোগ দেয়, মন্ত্রীও হয়ে যায়, অথবা সকালে যোগ দেয়, সন্ধ্যায় মন্ত্রী হয়ে যায়, অথবা মন্ত্রী হয়ে যোগ দেয়। তো ওই রকম অবস্থায় কিন্তু তিনি দলকে ঐক্যের প্রতীক হিসাবে টিকিয়ে রেখেছেন। ওনার দ্বিতীয় পর্ব হলো এরশাদ বিরোধী আন্দোলন একাই চালিয়ে নেয়া। আবার যেটা একটা পর্যায়ে শেষে 91-তে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, 91 থেকে পরবর্তী যে কয়েকটা নির্বাচন, তিনি আরেক জায়গায় জনপ্রিয়তার একটা ইউনিক জায়গায় চলে গেছেন। কোনো নির্বাচনে তিনি হারেননি। এমনকি তার নির্বাচনগুলো শুধু এক জায়গায় নয়, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, নোয়াখালীতে আছে, ফেনীতে আছে, বগুড়াতেও আছে। এগুলো কিন্তু একটা বৈচিত্র্য। অর্থাৎ ভোটের রাজনীতিতে তিনি আনপ্যারালাল। আবার ভাষায় যে সংযম, তার যে ধৈর্য, সেটাও কিন্তু খুব খেয়াল করবার বিষয়, হয়তোবা ভবিষ্যতে গবেষণারও বিষয়। তো এরকম একটা অবস্থায় যে তিনি দলকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, কখনো কোনো মন্দ শব্দ তিনি উচ্চারণ করেন না, সেটা ওনার অনেকটাই বৈশিষ্ট্যগত বিষয়। ঠিক তার সমান্তরালে যিনি ছিলেন নেত্রী, তিনি প্রতিদিনই কিন্তু তাকে কটাক্ষ করতেন, তার নামও বিকৃত করতেন। ওগুলোরও কিন্তু তিনি জবাব দিতেন না কখনো। ওটা ছিল তার একটা বাড়তি সৌন্দর্য। তো এরকম একটা অবস্থায় যখন বিএনপি টানা 15 বছর 7 মাস যদি একদম দিনক্ষণ গুনেন, প্রতিটা দিনে ছিল বেগম খালেদা জিয়ার জন্য বেদনার। গালি গালাজ, তাচ্ছিল্য, নিম্নমানের ভাষা তাকে হজম করতে হয়েছে, হজম করেছেন। এরকম একটা অবস্থায় তিনি ফেরত আসছেন। স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্ন করেছেন, অনেকেরই জিজ্ঞাসা যে তিনি এসে কি করবেন বা তিনি কি বলবেন, করবেনের আগে তিনি কি বলবেন বা কি বলতে পারেন, সেটারও কিন্তু একটা অপেক্ষা আছে। সেটা রাজনৈতিক মহলও আছে, আর যারা রাজনীতি করেন না কিন্তু পরিস্থিতির দিকে তাকান, অবজার্ভ করেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন। কারণ তার একটা বক্তব্যের মূল্য কিন্তু অনেক বেশি। একটা তো আমি বললাম 5 আগস্টে, আরেকটা ছিল ঐতিহাসিক বক্তব্য যেদিন এরশাদ পতন হয়। দীর্ঘ বক্তব্য ছিল, ওনার ছিল এক বাক্য যে এরশাদ নামবে কবে, একটা বাক্য যে এরশাদ নামবে কবে। কারণ তখন আলোচনা চলছিল এরশাদ সাহেব কীভাবে নামবেন, ইমিডিয়েটলি নামবেন, অবিলম্বে নামবেন, অনতিবিলম্বে নামবেন, নানান এখনও কিন্তু কথার কসলানি তখনও ছিল। তিনি বলছিলেন যে নামবেন কখন, এরপরে আলোচনা। অর্থাৎ তার এই বৈশিষ্ট্য তিনি ধরে রেখেছেন। তিনি সুস্থ হয়েছেন, এটা শুধু বিএনপির জন্য সুসংবাদ নয়, এটা আমাদের রাজনীতির জন্য একটা, অন্তত এই সময়ের জন্য একটা সুসংবাদ। তিনি কি বলেন ওই অপেক্ষা আপনার মতো আমাদেরও করতে হচ্ছে। কিন্তু এই যে মানে বলা হচ্ছে যে রাজনীতিতে কি আগের মতন আমরা তাকে সক্রিয় দেখব, শারীরিক এই অবস্থা কি আছে? শারীরিক তার যে অবস্থা, সেটা অবলীলা বলা যায় তিনি আগের মতো হয়তো বা কুলাতে পারবেন না, কিন্তু তিনি যে একটা ঐক্যের প্রতীক হয়ে থাকতে পারেন, ঐক্যের প্রতীক হয়ে যে অনেক কিছু করা যায়, সেটা কিন্তু তিনি আগেও দেখিয়েছেন, কারাগারে থেকেও দেখিয়েছেন। এরপরে উল্লেখ করবার মতো যেটা বিষয়, তার দলটা কিন্তু গত আওয়ামী লীগ আমলেও কয়েক দফায় কিন্তু আসল বিএনপি, নকল বিএনপি, তৃণমূল বিএনপি অথবা বিএনএম বি যুক্ত করে নানান নাম দিয়ে ভাঙ্গা গড়ার কিন্তু অনেক চেষ্টা হয়েছে, চলে গিয়েছেন কেউ কেউ। খেয়াল করবার মতো বিষয়, ওই সময়টাতেও তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি, এটাও কিন্তু দেখবার মতো বিষয়। আর এটার মধ্য দিয়ে বিএনপি যে একটা যন্ত্রণামুক্ত হয়ে গেছে, এই সময়ে এসে বিশ্লেষণ করবার মতো। যদি ওই আপদগুলো বিএনপি থেকে এভাবে চলে না যেত, ওই আপদদেরকে নিয়েই কিন্তু নাসিরউদ্দিন ওসিমদের ঘর সংসার করতে হতো, ডানে বামে বসা থাকতেন। তারা জানতেন না যে তাদের পাশে একজন ব্যারিস্টার শাহজাহান ওমর আছেন, তারা জানতেন না যে তাদের পাশে একজন তৈমুর আলম খন্দকার আছেন। তো সেই জায়গাতেও বিএনপি কিন্তু অনেকটা জঞ্জাল মুক্ত বলা চলে। তো ওই জায়গায় বেগম জিয়া যদি কোনো নির্দেশনা দেন, এখন পর্যন্ত দলকে কোনো নির্দেশনা কিন্তু দেননি তিনি, অন্তত আমরা গণমাধ্যম থেকে পাইনি। সর্বশেষ যেটা পেয়েছি, ধৈর্য ধরার কথা তিনি বলেছেন। তো নিশ্চয়ই এবার এসে হয়তোবা আশা করা যায় এই পরিস্থিতি নিয়ে কিছু না কিছু একটা তিনি বলবেন।
ওই অপেক্ষা অনেকেরই, সেই সাথে তার দলেরও। জি, ব্যারিস্টার অসীম, শুনতে চাই আপনার কাছ থেকে। খালেদা জিয়া ফিরছেন, একটা উৎসাহ আগ্রহ দেশব্যাপী তৈরি হয়েছে, সে সাথে রাজনীতিতে যে তার এই উপস্থিতিটা কোন দিকে যাবে, দলই বা কি অবস্থা আছেন? আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে আমার জনাব তারেক রহমান সাহেব কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তার মানে আমাদের ফুল টাইম চেয়ারপারসন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাইট। এটা তারেক রহমান সাহেব নিজেই এন্ডোর্স করছেন, কারণ উনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তার মানে ম্যাডাম আপনার বাসায় বসে থাকেন বা পার্টি অফিস করেন না কি করবেন সেটার সিদ্ধান্ত নেবেন। এবং আমার কেন জানি মনে হয় এটা আসলে, আমরা তো লে পার্সন ইন টার্মস অফ আপনার মেডিকেল হেলথ অ্যান্ড আদার রেলিভেন্ট ইস্যুস, আমরা তো এটা বলতে পারবো না যে ডক্টররা আপনার কতটুকু ওনাকে পারমিট করবেন যে আপনাকে এটা করলে আপনার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে। এখানে পলিউশনের কথা, এয়ার পলিউশনের বিষয় আছে, এখানে এনভায়রনমেন্টাল প্রবলেম আছে, হ্যাজার্ড আছে আমাদের দেশে, বিভিন্ন কিছু আছে যেগুলি হয়তো বা ওনার, আমরা তো জানি না যে উনি পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়েছেন কিনা বা কতদূর হয়েছেন, এটা আমরা যেহেতু জানি না। এটা ডক্টররা এসে যদি ওনাকে সিদ্ধান্ত দেন, এবং সেখানে উনি নিজে নিশ্চয় আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ, উনি তো মাঝে মাঝে তো মনে করেন যে বৈঠক করেন, বাসাতেই উনি বৈঠক করেন। তো তাহলে ম্যাডামের তো দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু আমাদের সঙ্গে নেই, কিন্তু সেই স্বপ্নদ্রষ্টা মানুষের স্বপ্নটা বাস্তবায়িত হয়ে কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে আছে। ওনার দর্শন নিয়েই কিন্তু 3.5 বছরে একটা মানুষ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন। সে রেমিটেন্সের কথা বলেন, 3 ফসলা জমির কথা বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা বলেন, মধ্যপ্রাচ্যের আপনার শ্রমিক রপ্তানির মাধ্যমে আপনার যে রেমিটেন্স ইনকাম করা, ফরেন কারেন্সি ইনকাম করা, এই যে ভিশনারি এরকম নেতা, তার কারণে তো মনে করেন যে বিএনপির মানে খুঁটিটা কি, ভিত্তিটা কি আমাদের, তাহলে আপনার আদর্শটা কি? জিয়াউর রহমান, আমাদের চালিকা শক্তি কি? বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি ঘরে বসে থাকেন বা না থাকেন, ওনার অস্তিত্ব সর্বত্র বিরাজমান, ওনার উপস্থিতি দলের প্রতিটি নেতাকর্মীর মাঝে এবং বাংলাদেশের 68,000 গ্রামের প্রান্তরে প্রান্তরে আমি মনে করি আছে। আজকে একটা কথা বলি, আমি যে কথাটা বলিনি, 2017 সালের নভেম্বর মাসে, তখন আপনার ঈদের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বাসায় আমি ওনাকে বললাম যে ম্যাডাম আপনি দেশে যাবেন না। তখন আমি বললাম যে আমি দেশে যাবেন না কেন? আমি বললাম যে আপনার তো কনভিকশন, মানে আপনার জন্য রায় লিখা হয়ে গেছে। আমি বাই দা বাই একজন থেকে শুনলাম, অন্য একজন লয়ারের কাছ থেকে, সে ওয়েলুইশার, সে বলছে যে আপনার ম্যাডামের কিন্তু সাজা হবে, ওনার সাজা রায় লেখা হয়ে গেছে। এটা রায় ঘোষণার বহু আগে আমাকে বলছে। ম্যাডাম আমারে বলে তো কি হয়েছে, ওরা জেলে নিবে আমারে, তোমরা আপিল করবা। আমি তো আগে যাই নাই, আমি কি পালাইয়া থাকবো? তো তাহলে সেই রকম একটা মানুষকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এটার জন্য তো আমি নিজে মনে করেন যে যোগ্য না, আমি কিন্তু গর্বিত। আমি ওনার দল করি, এটা তো মানে আমার জন্য মানে গর্ব করার একটা বিষয়। এটা বাস্তবতার কথাটা আমি বলছি। এখন আসলে মনে করেন যে ওনার হেলথ কতটুকু পারমিট করবেন, ডক্টররা পরামর্শ দেবেন। রাজনৈতিক বা রাজনীতিতে উনি কোনভাবে ওনার সত্তাটাকে উনি আপনার বিরাজমান রাখবেন, সেটা একান্তভাবে আমি মনে করি যে ডক্টর এবং ম্যাডামের এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এখতিয়ার বলে আমি মনে করি এই বিষয়ে। এই কারণে তো মনে করেন যে আমি খুব একটা বেশি কিছু বলতে পারবো না। জি, নিশ্চয়ই। মোস্তফা কামাল, আপনি যদি কিছু বলেন। এখানে- আচ্ছা, আরেকটা জিনিস যদি আমি একটু যোগ করে দিই, যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছেন, কিন্তু ফেসিবাদ দূর হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আছেন প্রায় 8 মাস হয়ে গেল, খুব একটা স্বস্তির অবস্থা কিন্তু নাই। এই প্রেক্ষাপটটাও কিন্তু খুব বিবেচনার বিষয়। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া একটা ভূমিকা রাখতে পারেন, জি, সেটা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে। করণীয় হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিয়মিত কিন্তু একটা ঐক্যের তাগিদ দিচ্ছেন। আমাদের যিনি ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আছেন, তিনি প্রতিদিনে বলছেন যে একটু ছাড় দিয়ে হলো যেন রাজনৈতিক দলগুলো একসাথে হয়। আমাদের সেনা প্রধানও কিন্তু কখনো কখনো আবেগপ্রবণ হয়েও বলছেন, কখনো কখনো কঠোর ভাষায়ও বলছেন যে ঐক্যটা ধরে রাখার বিষয়। কিন্তু ওখানে বেদনার একটা বিষয় আছে যে তারা ফটো সেশন করেন মাঝে মধ্যে, একসাথে হাসেন, দাঁড়ান। এই যে ফটো সেশনের এই ফ্যাশনটা, ঠিক একদিন পরে আমরা দেখি যে তাদের মধ্যে ওই ঐক্যটা কিন্তু নেই, অথবা তারা ডাক দোহায় শুনছেন না, এভাবেও বলা যায়। ধমক দিলেও শুনছেন না, পিঠে হাত বুলালেও শুনছেন না,
তাহলে এই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া হয়তোবা ছোট্ট একটা আহ্বান রাখতেও পারেন, এবং আমার বিশ্বাস সেটা এই রকম সময়ে জাতির জন্য কাজে দিবে এই কারণে, কারণ এই ইতিহাস, এই চর্চা তিনি কিন্তু আগেও করেছেন, রেখেছেনও ওই ভূমিকা, তার ওই ভূমিকা কিন্তু কাজে দিয়েছে। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন বলেন, 111 বলেন, এমনকি গত যেটা সরকারটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি, ওই সরকার প্রশ্নেও তিনি কিন্তু ঐক্যের একটা প্রতীক হয়েছেন বারবার। এখনও সম্ভবত অনিবার্য প্রয়োজনে তার ভূমিকা রাখতে হতে পারে, সেটার জন্য অবশ্যই রাজপথে নামা দরকার করে না, ছোট্ট একটা আহ্বানও কাজে দিতে পারে। কারণ ঐক্যের একটা অভ্যাস আমাদের কিন্তু আছে। আপনি দেখেন গত 7-8 মাসে কয়েকবার ছোট ছোট বিষয়ে কিন্তু ঐক্য হয়েছে। কিভাবে হয়েছে এটা? যখন শেখ হাসিনা বলল যে চট করে একদিন কিন্তু আমি চলে আসবো, ঠিক সন্ধ্যাবেলা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছেন, যমুনায় চলে গেছেন, হাসি দিয়ে ছবি তুলেছেন। ঠিক 5-7 দিন পরে যখন আবার তারা আগের মতো শুরু করলেন, বিএনপি অথবা জামাত, যখন আওয়ামী লীগ থেকে একটা প্রোগ্রাম থ্রো করা হলো, অনেকটা এটা ভার্চুয়াল অথবা বায়বীয় বলা চলে, যে 0.1 হবেন, ঠিক ওই দিন আওয়ামী লীগ সব বিএনপি জামাত সব কিন্তু এক হয়ে গেছে। অর্থাৎ তাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা অভ্যাস তো আছে, এতটুকু তো প্রমাণিত। তো ওই অভ্যাসটার মধ্যে যদি আর একটু টনিক যোগ করা যায়, অন্তত কোরামিন যোগ করা যায়, সেই সুযোগটা সম্ভবত বেগম খালেদা জিয়ার রয়েছে। ওই রকম একটা প্রত্যাশা এবং অপেক্ষমান আরও কেউ, কারণ সেটা সম্ভব, অবান্তর নয়। নিশ্চয়ই এবং ওনার আহ্বান এদেশে আপমান মানুষ সে আহ্বানকে নিশ্চয়ই লুফে নিবে, এবং সত্যিকার অর্থেই শুধু হাসির ফটো সেশনের ঐক্য হবে না, রিয়েল অর্থেই। কারণ যারা আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের আমরা এর মধ্যে যেটা দেখেছি যে ছাত্রদের সাথে বিএনপির বিরোধ, ওই ছাত্রদের কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি অগাধ শ্রদ্ধা, সেটা আমরা বিভিন্নভাবে দেখেছি। আবার বিএনপির সাথে জামাতেরও বিরোধ আমরা দেখছি মাঝে মধ্যে। ওই জামাতেরও কিন্তু অগাধ শ্রদ্ধা বেগম খালেদা জিয়ার কাছে, তারা লন্ডন গিয়েও কিন্তু দেখা করে এসেছেন তাদের নেতৃবৃন্দ। তার মানে আমরা ঐক্যের একটা প্রতীক কিন্তু দেখছি তাকে। তো সেই কারণে এই প্রত্যাশার মাত্রাটা একটু বেশি, বা ব্যারোমিটারটা একটু উপরের দিকে। জি মোস্তফা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, ব্যারিস্টার অসীমের কাছে যাচ্ছি। ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, আজকেও বসছিলেন। তো যেটি মোস্তফা কামাল বলছিলেন যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে সবাইকে ছাড় দিয়ে হলেও মৌলিক বিষয়গুলো নিয়ে ঐকমত্যে আসতে হবে। তাহলে তো আমার কি মনে হয় যে আগেই কি কোনো অনৈক্যের কোনো বার্তা বা কোনো আশঙ্কা আছে কিনা এরকম? না কাঞ্চন ভাই, আমি একটা কথা বলি, রাষ্ট্র ব্যবস্থাতে তো সংবিধান এখনো কার্যকর আছে, আমাদের সংবিধান তো আছে, নিশ্চয়ই সংবিধানের মধ্যে বিধিবদ্ধ সমস্ত কিছু আছে, নির্বাচন কমিশন আছে। দেখেন 15 বছর, তার আগে মনে করেন সেনা সমর্থিত 2 বছর, 17 বছর আমি তো বলি যে এটা অপশাসন ছিল। আপনি যদি ওই 2 বছরের কথা বলেন তাহলে আমি সেটা কিন্তু প্রমাণ করে দিতে পারবো, ওই 2 বছরের কথা। আপনার ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে গেছে, কিন্তু ইনস্টিটিউশনগুলো যেভাবে চলে, যে প্রেসক্রাইবড রুলস আছে, আপনি সেখানে কিছু সংশোধন করতে পারেন। আমরা আন্দোলনটা কেন করলাম, স্বৈরাচারের বিদায়টা কেন আমরা চাইলাম? ছাত্ররা তো আন্দোলন করেছিল আপনার কোটা বিরোধী নিয়ে আন্দোলন, তাই না? 2018-16 তারা করেছিল, শেখ হাসিনা নিজে মেনে নিয়েছিলেন, মেনে নিতে আগের বছর একদিন বলেই দিল, ওর উপর বিরক্ত হয়ে আমি এইটা গ্যাজেট নোটিফিকেশন করে করে দিলাম। আবার নিজে মনে করেন চোরের কয় চুরি কর, গেরস্তরে কয় সজাগ থাক, কোর্টে আবার মামলাও করাই দিলেন। সেইটা তো এসে মনে করেন যে আপনার 2024 সালে আপনার সুপ্রিম কোর্টে পেন্ডিং হলো, আপনার আসলো, হাইকোর্ট ডিভিশন আপনার ওই গেজেটটাকে স্টে করে দিল, আপনার খারিজ করে দিল। তার মানে কি আগের জায়গায় ফেরত গেল, সো ছাত্ররা তাদের আবার সেই পুরনো জায়গায় গেল। কিন্তু আপনার তার মানেটা কি, আগে মেনে নিয়েছে দেখে এক দফা আপনার পতনের আন্দোলন ছিল না, কিন্তু ওইটা মেনে দিয়েছেন, খুশি হয়ে গেছেন, মিষ্টি পাইছেন, ঘরের মধ্যে বসে গেছেন। আপনার এই 24-এও যদি মনে করেন যে আপনার আনিসুল হক সাহেব যদি এই গোয়ার তুমি না করতেন, আর হাসিনা তো শেখ হাসিনা উনি নিজে তো মনে করেন যে বলেছে, আগেও বলেছে, এগুলো উপরে অতিষ্ঠ হইয়া আমি এইটাই করছি, তাহলে ওনার মধ্যে সে আগের স্ট্যান্ডটা তো ওনার আগে রয়েই গেছে। তাহলে ওনাদের গোয়ার তুমির জন্য মূলত দেখা গেছে এই জিনিসটা হয়েছে। আপনার মেনে নিলে কি হইতো, তাহলে আন্দোলন মাঠে মারা পড়তো, এক দফার আন্দোলন আর হতো না। বাট তাদেরকে আমরা সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সশ্রদ্ধ চিত্তে যারা আপনার জীবন দান করেছেন, আমাদের দলেরও 450-র উপর নেতাকর্মী শাহাদত বরণ করেছেন। আমাদের দলের তো 15 বছরে শত শত নেতাকর্মী
1000-এর উপরে নেতাকর্মী আমাদের গুম হয়েছেন, 3500 নেতা আমাদের খুন হয়েছেন, লক্ষ লক্ষ মামলা, এগুলো তো আমরা বারবার বলে যাই, দর্শকরাও বোধহয় বিরক্ত হয়ে যাবেন। তাহলে আমাদেরও অর্জন আছে। তো এই 24 জুলাই আগস্টের আন্দোলনটা সমগ্র বাংলাদেশের সমস্ত মুক্তিকামী মানুষের, একজন বাবা তার 3 বছরের শিশুকে কাঁধে নিয়ে রাস্তায় নেমেছেন, ওই শিশুরও তো আপনার অবদান আছে এখানে। আমরা এখন যে জিনিসটা দেখছি যে ঐকমত্য কমিশন যে কথাটা বলছেন, যে আপনি যে বলছেন যে মতানৈক্যের বিষয় আছে, অনৈক্যের বিষয় আছে, আমার কথা প্রথম কথাটা বিষয়টা কোথায়? ঐক্য আর অনৈক্যের বিষয় তো পরের কথা, আমার সাবজেক্টই তো নেই। সাবজেক্ট কোনটা? যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। যেই ছেলের বয়স 2014 সালে আপনার 18 হয়েছে, সে ভোট দিতে পারেনি, আজকে তার বয়স 2024 সালে সর্বশেষ নির্বাচন যেটা হলো, সে সময় তার বয়স 28 বছর। এখন ধরলাম এই হয়ে গেল, এখন 29-30 বছর হবে, তার 30 বছর বয়সে সে ভোট দিতে পারেনি। তাহলে মানুষের তো ভোট প্রয়োগ করার যেই তুমুল আগ্রহ, আকাঙ্ক্ষা, এটা ভোটের মাধ্যমে তার সরকার প্রতিষ্ঠিত হোক, এটা মানুষ চায়। সরকার যদি নির্বাচিত না হয়, দীর্ঘদিন অনির্বাচিত একটা সরকার চলতে পারে না, থাকতে পারে না। আপনি বললেন যে স্বস্তির তেমন কিছু নেই, আমি তো বলছি দিনে দিনে মনে করেন যে অস্থিরতা বাড়ছে। আপনি নির্বাচন যত বেশি প্রলম্বিত করবেন, আপনার স্বৈরাচার মনে করেন পুনর্বাসিত হবার একটা চান্স থাকবে। দুষ্টুমিগুলো করবে, যে টুস করে ঢুকে পড়ছি এতদিন তখন বলে এসছে, কিন্তু সেটা না হোক, দুষ্টামি করে তো একটা ঢিলাও তো মারতে পারে, কথার কথা আমি বলছি। তো এর মধ্য দিয়ে আপনার রাজনীতিবিদদের উপরে যে সমস্ত আস্থাটা যদি আপনার না থাকে, অমুক, অনেকে বলেছিলেন যে অমুক 1 স্বৈরাচার বিদায় করছি কি আরেক স্বৈরাচারটা ক্ষমতা আনার জন্য। আরে ভাই, আপনাকে জনগণ যাকে চাইবে, দেশ সেবা করার সুযোগ দেবে, সে দেশ পরিচালনা করবে। আমার কথা হচ্ছে যে এমন কিছু করেন, চার্টার করেন, আপনার ম্যাগনা কার্টার মতো আপনি চার্টার করেন, আপনি লিখিত দলিল করেন, রেজিস্টার্ড দলিল করেন যে এই সংস্কারগুলো করতে হবে। আপনি এখন তো সব সংস্কার করতে পারবেন না, সংস্কার চলমান প্রক্রিয়া, এটা সবাই বলে এসেছেন। তো তাহলে আপনি আমাকে এই কথা বলে কেন আপনি দোষারোপ করছেন যে আপনার সঙ্গে কি আমার মিলবে? সবার বিয়ে যখন হয় তখন দেনমোহর কি সমান হয়? যার যেমন সামর্থ্য আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু দেনমোহর হয়। আপনি আমারও বললেন যে তোমার 10 লাখ দিতে হবে, কাঞ্চন ভাইরও বললেন 10 লাখ দিতে হবে, কামল ভাই কি বললেন 10 লাখ দিতে হবে, এটা তো হবে না রে ভাই। আমাদের এই জন্য সময়টা তো কম, মানে আমি বললাম সম্ভব তো ছিল 3 মাসে যদি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করাতে পারেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলো মনে করেন যে 3 মাসের মধ্যে নির্বাচন করেছেন, কেউ কেউ হয়তো প্রশ্ন তুলেছেন, প্রশ্নবিদ্ধ হতে পারে। আপনি লেখিগুনাগুলো যদি থেকে থাকে, কোনো ত্রুটি যদি থাকে, সেটা আপনি সংশোধন করতে পারেন আপনার, তাই না? পরীক্ষায় মনে করেন যে রেজাল্ট ভালো করে না, ইমপ্রুভমেন্ট দেওয়ার কিন্তু চান্স আছে, আমি সেটাই বলছি। তো সেই ক্ষেত্রে এই সংকট নিরসন খুবই সম্ভব। ঐকমত্য হওয়া উচিত যে হ্যাঁ ঠিক আছে, আমরা অমুক দিন নির্বাচন করব, এই প্রয়োজনীয় সংস্কার যেগুলো ইনএভিটেবল সেগুলি আপনি করেন। আর আমার কথাটা হচ্ছে যে চার্টারটা করেন। আর আমার দলের পক্ষ থেকে তো আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেই দিয়েছেন, দেশ সেবার সুযোগ যদি জনগণ দেয়, তাইলে উনি গণতান্ত্রিক অভিযাত্রা যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিলেন তাদের সকলকে নিয়ে তিনি জাতীয় সরকারে উনি আমন্ত্রণ জানাবেন। তার মানে কি, জনগণের কাছে ক্ষমতাটা থাকলো। জনাব মোস্তফা কামাল, আমরা যোগ করতে চাচ্ছিলাম এটা। অসীম ভাই যেটা বললেন যে আপনার সাথে তো আমার মিলবে না সবকিছুতে, কিন্তু কিছু কিছুতে মিলতে হবে। যেমন 5 আগস্টে কিন্তু মিলেছে, তখন কিন্তু তফাৎ থাকেনি, ছোট বড় তফাৎ থাকেনি, দল বেদল তফাৎ থাকেনি। আপনি এখনো যদি আমাদের যে গ্রাফিতিগুলো আছে একটু যদি খেয়াল করেন মনোযোগ দিয়ে, দেখবেন 100 হাত আপনি চেক করেন, স্লোগানে ছবিতে মনে হবে একটু শিবির বোধে করেছে এগুলো। তার 100 হাত পরে যান, দেখবেন যে মনে হচ্ছে যে ছাত্র ইউনিয়ন অথবা বাসদ জাসদ টাইপের কেউ বুঝি করেছে। এরপরে একটু যান, দেখবেন যে ছাত্র দলের কেউ বোধহয় করেছে। এগুলো কিন্তু এক একটা প্রতিচ্ছবি, অর্থাৎ একটা মিলন ঘটেছিল। দুঃখজনক হচ্ছে ওই মিলনটা পরবর্তীতে আর থাকেনি, প্রকাশভঙ্গিতেও কিন্তু বদলে গেছে। ছাত্রদের প্রতি বিএনপির যে স্নেহটা আগে ছিল, স্নেহের সাথে ভালোবাসা, ওই সাথে আবার একটু ভরসা, ওগুলোর কোনোটা কিন্তু আগের মতো নেই। আবার ছাত্ররাও বিএনপি নেতাদেরকে যেই মানে যেই ভাষায় সম্বোধন করছে, ওখানে কিন্তু ব্যাপক ঘাটতি। এটা একদম খেয়াল করবার মতো বিষয়, লুকোচুরির বিষয় নয়। আবার এই দুটার মাঝে আরেকটা কিন্তু উপদ্রব গজিয়েছে, যাকে তাকে ফেসিস্ট বলা। এই ফেসিস্ট বলতে বলতে যে আরেকটা ফেসিস্ট যে আমিও হয়ে যাচ্ছি খেয়াল করছি না, কিন্তু একবারও মনে করছি না যে কি কারণে এক কাপড়ে দৌড় দিতে হয়, একবারও মনে করছি না যে কি কারণে এই বিগ শর্ট লুঙ্গি ড্যান্স দিয়ে পালাতে হয়। এটা কিন্তু উপলব্ধি করার একটা বিষয় আছে। আবার উল্লেখ করবার মতো একটা বিষয় খুব খেয়াল করছে, যেটা আমি আমার জায়গা থেকে, যে ছাত্রদের প্রসঙ্গে যখন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন, অত্যন্ত স্নেহ থাকে, ভালোবাসা থাকে, সম্বোধনটা অত্যন্ত মধুর। কিন্তু বিএনপির পরবর্তী নেতাদের সাথে ওই ভাষাটার সাথে ওই ভাষাটা মেলে না, যেটা কিন্তু দুঃখজনক। এটা হওয়া উচিত ছিল না। কার অবদান বেশি, কার কম, কোনো বিজয় নিয়ে এটাই হয়। বিজয় না হলে কিন্তু অনেকে বলতো না আমি এটার সাথে ছিলাম না, কিন্তু বিজয় হয়ে যাওয়াতে সবাই একটু হক চাইবে, একটু শরিকানা চাইবে, এটাই স্বাভাবিক। কেউ একটু বেশি নেবে, কেউ একটু কম নেবে। তো এই জায়গায়ও তো একটা ফয়সালা আছে। ফয়সালা আছে, যাবতীয় ক্রেডিটটা শেখ হাসিনাকে দিয়ে দেন, যে তার পতনের জন্য সে নিজেই বেশি দায়ী। মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড, নিজেই মাস্টার মাইন্ড তার পতনের জন্য। তো ওই জায়গার থেকে আপনার যে এখন সকালে উঠে পেঁয়াজের বিকল্প একটা রেসিপি শুনতে হয় না, ডিমের বদলে কি খাবেন তার থেকে রেসিপি নিতে হয় না, প্রতিদিন সকালে উঠে একটা জঙ্গি নাটক দেখতে হয় না, ওখানেও কিন্তু সুক্রিয়ার একটা বিষয় আছে, সন্তুষ্টির একটা বিষয় আছে। খেয়াল করবার মতো বিষয়, এই সন্তুষ্টিটার সব দিকেই কম। বেগম খালেদা জিয়া মঙ্গলবার আসবেন, বিএনপি নেতাদের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট ছোট ছোট টিম করা হয়েছে, অর্থাৎ সংগঠিত হচ্ছে তারা। ছাত্রদের মধ্য থেকে এর মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বক্তব্য দিয়েছে, আর তাদের ভরসাটা সোশ্যাল মিডিয়াতেই বেশি। যে ওই সময় গত 15 বছর তো বিএনপি এভাবে সংগঠিত হতে পারেনি। বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক রেখে দেওয়া হয়েছে, ওই ট্রাকটা সরাতে পারেনি, অথচ বিএনপির কিন্তু কর্মী ছিল, সমর্থক ছিল। অর্থাৎ তারা একটা মেসেজ দিতে চায় যে বেগম খালেদা জিয়া যে আজকে মুক্ত এবং সুস্থ হয়ে উঠছেন, এর পেছনে তাদের একটু অবদান আছে। তো এই অবদানটা তারাও দাবি করতে পারেন, ওই ক্ষেত্রে তারা একটু স্নেহও আশা করতে পারেন। কিন্তু বিএনপির দিক থেকে স্নেহের বদলে একটা কটাক্ষ কিন্তু আমরা দেখছি। আবার দেখেন, এই সংক্রান্ত তথ্য আমরা এখানে যারা আছি মাঝে মধ্যে মনে হয় আমাদের চেয়ে বেশি তথ্য আছে তারেক রহমান সাহেবের কাছে। তিনি যখন মাস 5 আগে বললেন বিএনপি নেতাদের উদ্দেশ্য করে যে বেশি খুশি যেন কেউ না হয়, সামনে একটা কঠিন নির্বাচন আসছে, এটা কিন্তু বিএনপি নেতাদের মধ্যে খুব একটা গ্রাহ্য করার প্রবণতা আমরা দেখিনি। হয়তোবা তারা মনে করেছেন ক্লাসে 2-1 গরম শিক্ষক থাকেন, একটু হুমকি দেন যে আগামী পরীক্ষার প্রশ্নটা বড় কড়া হবে, শেষ পর্যন্ত হয়তো কড়া হবে না। কিন্তু এখন আমরা প্রতিদিন কিন্তু দেখছি যে বিএনপির জন্য কিন্তু তারেক রহমান সাহেবের ভাষা অনুযায়ী যে একটু একটু করে বিপদ কিন্তু সামনে আসছে, একটার পর একটা। আপনি যে মুহূর্তে বলবেন নির্বাচন, অসীম ভাই বলবে যে গণমতের দরকার আছে, নির্বাচিত সরকারের দরকার আছে, ফাঁকে দিয়ে বলবে যে ভাই সংস্কারেরও দরকার আছে। আবার আপনি বলবেন জাতীয় সংসদ নির্বাচনটা আগে, সে বলবে স্থানীয়টা আগে হইলে ভালো হয়। মাঝে দিয়ে আরেকজন বলবে ছাত্র সংসদটা আগে করলে আরও ভালো হয়। অর্থাৎ মূল জিনিসটা থেকে সরে যাওয়া। তো এখানে আবার শুধু একটা বিষয়কে মূল করা কিন্তু বোধহয় ঠিক হবে না। নির্বাচন বললে সংস্কার কিন্তু সাংঘর্ষিক না, অত্যন্ত প্রাসঙ্গিক দুটোটাই, একদম ভাত খাওয়ার মতো। আমি যদি বললে যে ভাত খেয়েছি, আপনি যদি আমার প্রশ্ন করে ডিস্টার্ব করেন যে লবণ নেননি সাথে, তরকারি ছিল না সাথে, ওগুলো কিন্তু বাড়তি কথা। অর্থাৎ নির্বাচন খুবই জরুরি। ছাত্ররাও তো নির্বাচন করতে চায়, তারা দলও করেছে, তারা দল করার কিন্তু অধিকারও আছে, তারা ওই গ্রহণযোগ্যতা পেয়েছে, তারা তো বিচার দাবি করছে, বিচার দাবি করছে। তো আবার বিচারও তো চলতে পারে, যে বিচারটা অবশ্যই বিচার হওয়া উচিত, কিন্তু বিচারের নামে আমরা দেখছি একটা বিলম্বও কিন্তু আমরা দেখছি। কেন দেখছি? যদি তুলনা করেন আপনি 2013-14 সালের সাথে, কিছুটা আজগবি মামলায়ও কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল। শুধু মৃত্যুদণ্ডই নয়, বলেও দেওয়া হয়েছিল যে বাড়িতে যেতে এত মিনিট লাগবে, দাফন করতে যেন এত মিনিটের মধ্যে শেষ হয়, মানুষ যেন এর বেশি না হয়, জানা যায়। তো আমরা তো ওই অবস্থার উত্তরণ ঘটেছি। এবার যেই হত্যাকাণ্ডগুলো, এগুলো তো চাক্ষুষ প্রমাণ, খুব প্রমাণের দরকার করে না, তারপরেও যেন বিচার প্রশ্নবিদ্ধ না হয়, হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু আমরা বিচারের গতিটা কিন্তু ধীর দেখছি। তো এই বিচারের গতি ধীর হলে যারা স্বজন হারিয়েছে তাদের কিন্তু বেদনার বিষয় আছে, তারা বিচার চাইবে, এটা অন্যায্য নয়, তারা ওই বিচার চাওয়ার হকদার, দাবিদার। আবার আহত হয়ে যারা এখনো কাতরাচ্ছে, ওই যারা নিহত হয়েছে তাদের পাশে। এর সমান্তরালে আপনি দেখেন কতগুলো দুঃখজনক ঘটনা, এটা বিপজ্জনক কিন্তু, যে ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের মধ্যে এখন কোনো কোনো ছাত্রর গায়ে, অর্থাৎ সমন্বয়কের গায়ে কিন্তু আঘাত পড়েছে, কয়েক জায়গায় তারা আহত হয়েছে। কোথাও কোথাও কোনো সমন্বয়ক অথবা মাস্টার মাইন্ড, আমি নামে বলে ফেলি, যিনি উপদেষ্টা মাহফুজুর রহমান, তার বাবার গায়েও হাত উঠেছে। জুলাই বিপ্লবের আরেক শহীদ, তার মেয়েকে ধর্ষণের পর ওই মেয়েটা আত্মহত্যা করেছে। এগুলো কিন্তু আমাদের আমলে নিতে হবে। অতএব তারা যে বিচার চায়, ওই চাওয়ার একটা ন্যায্যতা আছে। তো ওই ক্ষেত্রে একটা বোঝাপড়ার বিষয় আছে। অসীম ভাইকে ওইটাই বলতে চাচ্ছি যে কিছু কিছু বিষয়ে কিন্তু বোঝাপড়ায় আসতে হবে। ওইটার নাম রক্ত, আপনি বলবেন না রক্ত না, একটু পানির মতো লাগে না, এখানে ওইটা লাগার কোনো সুযোগ নাই। রক্ত মানে রক্ত, মানে খুন, তাহলে খুনের বিচার
এখানে অবশ্যই 13-14 সালের মতো নাটক সাজাতে হবে না, অবশ্যই আপনার কোনো সেভ হোম তৈরি করতে হবে না সাক্ষী তৈরি করার জন্য, কোনো কোচিং সেন্টার করতে হবে না যে তুমি আজ আদালতে এই বলবা, একদম তরতাজা প্রমাণ আছে। ওই ক্ষেত্রে বিচারের গতি সম্ভবত চেষ্টা করলে আর একটু দ্রুত করা যায়। যেটা যারা বলছে যে আগে বিচার পরে নির্বাচন, তারা কিন্তু একটা জটিলতা তৈরি করে ফেলছে। সেটা মোটেই এরকম হওয়া উচিত নয়। তাদের সাথে একটা বোঝাপড়ার বিষয় হতে পারে, তারা তো অন্তত একটু আশ্বাসও পেতে পারে। স্বজন হারানোর বেদনাটা কিন্তু বেশি, যার হারিয়েছে সে ওই রকমটা কাঁদবে। এখন তার কান্নায় যদি আমি বিরক্ত বোধ করি, ওটা বোধহয় ন্যায্য হবে না। ওই ক্ষেত্রে আমার দিক থেকেও বোধহয় দায়িত্ব আছে, আর বিএনপির দিক থেকে একটু বেশি দায়িত্ব, যেহেতু বড় দল। জি নিশ্চয়ই। বেশ রসিম, এই বিষয়ে যদি কিছু থাকে আমি আমি শুনে একটু অন্য প্রসঙ্গে যাব। জি, আমি যে জিনিসটা বলছি যে আপনার দেখেন, বিচার চাওয়া তো কোনো অপরাধ না, এটা তো সবার অধিকার। অধিকার নিশ্চয়ই। আপনার ভিকটিম, তার ভিকটিমের সহকর্মীরা, সহযোদ্ধারা যারা মনে করেন লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে যাদেরকে, তাদের চাওয়ার, এটা সমগ্র বাংলাদেশের সকল নাগরিকের যারা মুক্তিকামী গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের সকলের দাবি। কামাল ভাই যেটা বললেন যে দায়িত্ব মূলত বেশি আপনাদের। না, আমি একটু দৃশ্যমান খুব একটা বেশি কিছু দেখা যাচ্ছে না, স্লথ গতি। জি। এ ব্যাপারে আমি 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 নিজেই প্রত্যক্ষ করছি। আজকে এতটা মাস হয়ে গেল, এখানে তো মনে করেন যে আমরা যে কথাটা বলতে চাই, বিচার আমরাও চাই, বিচারটা আমরা দেখতে চাই বলতে কি আপনি চূড়ান্তভাবে আপনি এটা বলতে পারবেন না। বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, বিচারটা একটা কনক্লুড হওয়া মানে রায়, প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট, আপনার এটা তো কতদিন লাগবে এটা আমরা জানি না, আপনিও বলতে পারবেন না। এটা 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে দ্রুত গতিটা যেন আসে। কামাল ভাই যেটা বললেন যে এখানে তো দৃশ্যমান অগ্রগতি চাই। হ্যাঁ, আমি দৃশ্যমান, আমি নিজেও দেখি না। কেন দেখি না এটার জন্য আমি বলবো একটা জিনিস। দেখেন, নির্বাচন কমিশন স্বৈরাচার যখন পালিয়ে গেল, বিতর্কিত নির্বাচনগুলো করেই তো তারা আনপপুলার হলো। টাকা চুরি, মানি লন্ডারিং, খুন, গুম, বহুত কিছু তো ছিল, অনেক কিছু ছিল। তাহলে নির্বাচন কমিশন কেন আপনার 3 মাস পরে আপনার পদত্যাগ করলো? নির্বাচন কমিশন বেহায়ার মতো কমিশনাররা বসে থাকলেন, আপনার রাষ্ট্রের টাকা নিলেন, তারা মাসিক যে সম্মান এটা ওনাদের আছে, ওনারা এটা নিলেন। ওটা যদি ওনারা যদি মনে করেন যে পদত্যাগ করানো হতো ওনাদেরকে, তাহলে আপনি নতুন নিয়োগ দিতেন, ওনারা নির্বাচনের লক্ষ্যে, সংস্কারের লক্ষ্যে বিভিন্ন কাজ করতে পারতেন, তাই না? 3 মাস অনেক বড়। 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার একটা নির্বাচন করে, ভোটার তালিকা রিভাইজ করে, কোথাও যদি কোনো ডিসপিউট থাকে, কত কিছু করেন ওনারা। তাহলে এইটার জন্য কেন সরকার তাহলে বসেছিলেন? তাহলে ঠিক সেম জিনিস এই যে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আপনি কিন্তু এখানে মনে করেন যে আপনার এই যে আমাদের সামারি ট্রায়াল করবেন ম্যাজিস্ট্রেট কোর্টে, কিংবা আপনার মনে করেন যে দায়রা আদালতে করলেন আপনি বিচার, তারপরে অ্যাপিল করে ফেললেন, হাইকোর্টে ডেথ রেফারেন্স হলো, কিংবা অ্যাপিলেট ডিভিশনে গেলেন, আপনি সংক্ষেপে মনে করেন করে ফেললেন, অ্যাকাউন্টেবিলিটি নাই, কিছু নাই। কিন্তু আইসিসিতে তো আপনি সেটা পারবেন না। আপনাকে বিশ্বের কাছে দেখাতে হবে যে এটা আন্তর্জাতিক মান মেনে এই বিচারটা হয়েছে। সো আমি আপনি জোর করে বললেও কিন্তু আমরা সেটা পারবো না। তাহলে রিজনেবল টাইম, যারা ডিফেন্সের লয়ার থাকবেন, যারা মনে করেন যে একিউজ থাকবেন, তারাও কিন্তু সুযোগ চাইবে তাদেরকে ডিফেন্ড করার। আপনি তাকে ইগনোর করে সেটা পারবেন না। তাহলে তো আমরা তো আইনের শাসনের কথা বলি। এখানে ইগনোর না, আমি একটু যোগ করি, সামান্য একটু যোগ করি। এ ধরনের হত্যাকাণ্ড যেগুলোকে আমরা গণহত্যা বলি, গণহত্যার একটা আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় আছে। এবার কিন্তু আমরা গণহত্যা দাবি করার আগেই জাতিসংঘ কিন্তু এটাকে গণহত্যা বলেছে। তার মানে আমরা এক ধাপ এগিয়ে গেছি। সেটাই। আবার অন্য হত্যাকাণ্ডের সাথে এটার তুলনা করাটা খুব সঠিক হবে না। এটা একটা বিপ্লবী বিষয়, অভ্যুত্থানের বিষয়। অর্থাৎ এখানে আপনি যদি প্রতীকী হিসাবেও দৃশ্যমান অগ্রগতিটা তারা দেখতে চায়, মূলত একটা প্রক্রিয়া দেখতে চায়। এটা অফকোর্স চাইবেন, এটা তো আমি তো আগে বলেছি, এটা তাদের রাইটস, এটা প্রত্যেকের রাইটস, ন্যায় বিচার পাওয়া এবং ন্যায় বিচার আসামিরও পাওয়ার একটা আছে। কিন্তু ন্যায় বিচার মানে সেইটাই তো ন্যায় বিচার, বোথ পার্টি, তাই না? ডিফেন্স এন্ড প্রসিকিউশন মানে তাদের সবার আছে। তো সেই কারণে আমরা নিজেরাও তো চাই, আরে ভাই বিচার হয়ে গেলে তো বেনিফিটেড সবচেয়ে বেশি হবে আমি মনে করি বিএনপি। বিচার হয়ে গেলে আওয়ামী লীগ রাজনৈতিক বেনিফিট বেশি পাবেন আপনারা, কিন্তু আত্মার যে কষ্ট, না অফকোর্স আমি এটাই বলছি। সেজন্য আমি বলছি যে এখানে তার মানেটা কি, আমাদের পাস উইশটা কোনটা? সঠতা না, সততাটা আমাদের আগে। আমরা তো চাই যে বিচারটা হোক, বিচারটা ট্রান্সপারেন্ট এবং যত দ্রুত হোক। আপনি ওই জায়গাতে যেমন নির্বাচন কমিশনের ক্ষেত্রে 3 মাস লাগালেন, আপনি এই যে ট্রাইব্যুনাল হলেন, ট্রাইব্যুনালে আপনি আরো জাজ দেন, প্রসিকিউশন টিমে আরো লোকবল নিয়োগ করেন, জনবল নিয়োগ করেন, দক্ষ অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাকে দেন আরো নিয়োগ। তাহলে এটা তো সরকারের দায়িত্ব, এই কাজটা সরকারের দায়িত্ব। আপনি গিয়ে দেখেন না, ট্রাইব্যুনালে গিয়ে দেখেন কি অবস্থা, লজিস্টিক সাপোর্ট তো লাগবে। তো সেটা করতে হবে, সেটা করলেই তো আপনি তাড়াতাড়ি অনেক কিছু করতে পারবেন। এটা হলো একটা জিনিস।
আর আমি কিন্তু কাউকে আঘাত করার জন্য আমি বলিনি, আমি খুব সম্মান রেখে বলেছি। আমি কয়েকদিন আগেও বলেছি যে আমি চাই না যে এনসিপি যে পার্টিটা হয়েছে এই পার্টিটা অঙ্কুরে আপনার মনে করেন ঝরে যাক, আমি এটা চাই না। আমি চাই নতুন সংস্কৃতি, নতুন ধারার এই যে বিশুদ্ধ ছেলে মেয়েরা তারা যে রাজনৈতিক দল করছে তারা যেন কোনোভাবে এই যে পঙ্কিল রাজনীতির বেড়া জালে কাদা জলে যেন তারা আটকে না যায়। তারা যেন আমাদের জাতিকে আগামী ভবিষ্যৎ যারা আছে প্রজন্ম তাদের জন্য কিছু করতে পারে, ভূমিকা রাখতে পারে। আমি এই কথাটা বলছি এই কারণে যে কলুষিত না হয়ে প্রস্ফুটিত হন, বিকশিত হন। আমি চাই যে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হোক, কিন্তু সেটা করার জন্য আপনার আমাদের দেশের ব্যবসায়ীরা কিন্তু খারাপ করে রাজনীতিবিদদেরকে। আমি এটা বলেছি, কিন্তু আগেও বলেছিলাম। আপনারা সেগুলো আবার ব্যবসায়ীরা বলেন যে রাজনীতিবিদরা তাদেরকে খারাপ করেন, বাধ্য করেন, তাদেরকে ধরে নিয়ে যান, বক্তৃতা দিতে বাধ্য করেন, একটা সমর্থন জানাতে বাধ্য করেন। একটা জিনিস হলো গিয়ে এই মানিকম্যান রানস আফটার পাওয়ার একটা কথা আছে, কারণ যখন তার টাকা থাকে তখন সে ক্ষমতার পেছনে যায়। অনেক লোকজন আছে, আবার অনেক টাকাওয়ালারা অনেক মন্ত্রী এমপির থেকেও আমরা ক্ষমতাবান দেখেছি। আপনার একটা মনে করেন যে ল্যান্ড ডেভেলপার কোম্পানি বাংলাদেশে অনেক বড় গ্রুপ, আপনার মন্ত্রীর সামনে মনে করেন যে ধমক দিয়ে কথা বলছে বিগত সরকার, তাই না? তা আমরা তো সেরকম দেখেছি না, সবাই দেখেছে। তার মানে কি, তাদের সোর্স অফ পাওয়ারটা ছিল মানি তাদের। তো আমরা তো চাই না যে সোর্স অফ পাওয়ার টাকা না, সোর্স অফ পাওয়ার হওয়া উচিত জনগণ। আমি সেজন্য বলছি যে এই যে নতুন রাজনৈতিক দলের ছোট ভাইয়েরা যারা আছে, আমার কাঞ্চন ভাই আপনার থেকে বয়স অনেক কম, তারা অনুজ প্রতিম, আমরা তাদেরকে, আমি একসময় একথা বলেছি যে আসেন আমরা একসঙ্গে কথা বলি, একটা জায়গায় আসি, আপনারা কয়টা সিট চান, ইলেকশন করবেন, আসেন আমাদের সঙ্গে করেন। আমি এরকমও নিজে কিন্তু আমার ব্যক্তিগত মানে উপলব্ধি থেকে আমি বলেছিলাম এ ধরনের আপনার এই হতে পারে। তো আমি এটাতে তাদেরকে কটাক্ষ করিনি, আমি বলেছি যে ওরা হয়তো আবেগে হয়তো অনেক কথা বলে ফেলেন, তারা অনেক কিছু, শুধু ক্রেডিটটা শুধু তাদেরই, বাচ্চারা। এটা আমাকে কিন্তু আরেকজন মানে আমার এক বন্ধু বলেছে যে তোমরা কেন রিয়েক্ট করো, তোমরা কেন রিয়েক্ট করতে যাও, তোমাদের নেতারা মাঝে তোমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিভাবে কথা বলে আর তোমরা কিভাবে কথা বলো। ওরা ছোট মানুষ, ওরা আবেগে অনেক কিছু বলে, তাই না? তাদেরকে তাদের এই মনটাকে জয় করার জন্য তোমরা অন্যভাবে ডিল করো, তাদের সঙ্গে কথা বলো। এইটা হলো কি এক জিনিস, ওখানে একটা ঘাটতি কিন্তু স্পষ্ট, তাই না? ওখানে একটা ব্যাপক ঘাটতি রয়েছে। আচ্ছা, আমি তো মনে করি তো এটা বিভিন্ন কারণে হয়ে গেছে। আজকে আমি জি প্লিজ আপনি শেষ করেন, একটু ভিন্ন প্রসঙ্গে একটা যাব, নতুন করে আর কিছু বলার নেই। জি ভিন্ন প্রসঙ্গে একটু যাই। মোস্তফা কামাল, আজকে জানেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যে জিনিসটা নিয়ে আসছে যে করিডোর বিষয় আছেই, উনি আজকে একটি অনুষ্ঠানে বলেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়্যার চালাবে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ সরকারের সাথে মানবিক করিডোরের বিষয়ে কোনো পক্ষেরই আলোচনা কিংবা চুক্তি হয়নি। তো ব্যাপক এই জিনিসটা আলোচিত, জি আলোচিত। তো যদি গুজব বলে থাকেন অথবা আলোচনা বলে থাকেন, সেটা কিন্তু সরকার থেকে আগে করা হয়েছে। কেমন সেটা? প্রথমত আমাদের পররাষ্ট্র উপদেষ্টা প্রথম দিন বলেছিলেন যে মিয়ানমারের সাথে করিডোর দেওয়ার, মানবিক করিডোর দেওয়ার একটা বিষয় আলোচনা হয়েছে। ঠিক একটু পরেই কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে বলা হয়েছে না, ওই রকম কোনো আলোচনা হয়নি। অর্থাৎ তর্ক বলেন আর বিতর্ক বলেন অথবা সূচনা বলেন, সেটা ওখান থেকে হয়েছে, এটা কাম্য ছিল না। যেখানে আমরা আশায় ছিলাম মাস দেড়েক আগে, অর্থাৎ রোজার মাসে জাতিসংঘ মহাসচিব এখানে এসেছিলেন, শুধু ঢাকায় আসেননি, তিনি কক্সবাজার গিয়েছেন, ওখানে ইফতার করেছেন, এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ঈদটা যেন রোহিঙ্গারা ওই দেশে গিয়ে করতে পারে, এরকম একটা উচ্চাসার কথা। কিন্তু আমরা বিপরীতটা দেখলাম যে আরো রোহিঙ্গা যোগ হয়েছে 1 লাখের উপরে। তাহলে ওই সময় কি আসলে করিডোর নিয়ে কোনো আলাপ হয়েছিল, নাকি ইফতারের মধ্যে আমাদেরকে ব্যস্ত রেখেছিলেন, সুন্দর সুন্দর কথার মধ্যে রেখেছিলেন? এই প্রশ্ন তো আসবে। চট করে এখন কিন্তু বা হুট করে কিন্তু এখন করিডোরের কথা আসতে পারে না। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে, গোপন রেখেছেন, অথবা গোপন না রাখলেও এখন পরিষ্কার করেন বিষয়টা। বলা হচ্ছে মানবিক করিডোর, এগুলো শব্দ অনেকটা পাঠ্যপুস্তকের শব্দের মতো। এখানে মানবিকের চেয়ে দানবীয় কাজ বেশি হয়, এটা গোটা বিশ্বে কিন্তু দেখা যায়। তো এই ক্ষেত্রে ভারত অত্যন্ত প্রাসঙ্গিক মিয়ানমার প্রশ্নে, চীন অত্যন্ত প্রাসঙ্গিক, তার উপর ভারত পাকিস্তান একটা যুদ্ধ ভাব, আবার আমাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে যুদ্ধ হয় সীমান্তে, সময়টা ভালো নয়। এরকম সময় এ ধরনের বাড়তি কথা কিন্তু নানান প্রশ্ন তৈরি করে। আজকে তো খোলাসা করলেন যে এই নিয়ে কোনো আলোচনা, এখন আমাদের অপেক্ষা করে দেখতে হবে সন্ধ্যা পর্যন্ত ওনাদের কেউ আরেকজন আরেকটা বলেন কিনা, অথবা আগামীকাল বলে বসেন কিনা। এটা কিন্তু বড় বিপজ্জনক। হয়তোবা আমরা ওবায়দুল কাদের বা হাসান মাহমুদের ওই স্কেলের
ব্যঙ্গ তামাশা খিচুনি এখন দেখি না, কিন্তু একটা আবহ কিন্তু দেখি। সকাল সন্ধ্যা 2 রকম কথা বলা। আওয়ামী লীগের সময় এটা আমরা কিন্তু ব্যাপক দেখতাম। হয়তো ওবায়দুল কাদের 23 নম্বরে একটা কথা বলেছেন, হাসান মাহমুদ 3 নম্বরে আর একটা বলেছেন যে ওইটা বঙ্গবন্ধু অভিনয়ের কথা, আর এটা হচ্ছে নেত্রীর বাড়ির কাছের কথা, আর এটা সরকারের কথা। তাহলে দলের কথা কোনটা? দেখা গেল ততদিনে ওনারা অন্য একটা প্রসঙ্গ সামনে নিয়ে আসলেন। এগুলো কিন্তু বাজে প্রবণতা, ওগুলোর পরিণতি যে খারাপ হয় এটা তো আজকে যারা ফিল্ডে আছেন তারা তো ভালো করে জানেন। আর বিশেষ করে এই সরকারে যারা আছেন তারা সবাই অভিজ্ঞ, অত্যন্ত শিক্ষিত, কোনো প্রশ্ন নেই এই নিয়ে। তাদেরও মনে রাখার বিষয় আছে যে তাদের কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতায় ঘাটতি আছে, কারণ ওই রাজনৈতিক অভিজ্ঞতার জন্য তারা বিএনপি সহ বিভিন্ন দলের সাথে কথা বলতে পারেন, ছাত্রদের নিয়েও তো তারা ভাবতে পারেন। বলা হয়ে থাকে যে ছাত্রদের উপর ভরসা করেই, অথবা প্রধান উপদেষ্টার ভাষায় মাস্টার মাইন্ড, যে ওনাদের উপর ভর করেই, পাটাতনের উপর ভর করেই তিনি ক্ষমতায় গেছেন। কিন্তু আমরা তো উদ্বেগের সাথে খেয়াল করছি যে ছাত্রদের সাথেও কিন্তু সরকারের যে খুব একটা সংযোগ আছে এখন, ওইটা মনে হচ্ছে না। থাকলে ছাত্ররা এর মধ্যে 2-3 ভাগ হয়ে যায় না, এটাও কিন্তু আমাদেরকে বাজে বার্তা দিচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যে একটা স্বস্তির আশা করছিলাম, ওখানে একটু 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 করে ধাক্কা পড়ছে। এই কারণেই আপনার শুরুর প্রশ্নে আবার যেতে হয়। ওই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া যদি দেশে আসার পর কোনো একটা বার্তা দেন, নিশ্চয়ই সেটা এই সময়ের জন্য একটা বড় রকমের দাওয়াই হতে পারে। জি, মিস্টার ওসিম, আমরা একেবারে শেষের দিকে আছি। মানবিক করিডোর নিয়ে আপনার দলের অবস্থান তো আমরা জানি, আলোচনার জন্য বলেছেন, ওনারা এটা স্পষ্ট করেছেন। তারপর শুনতে চাই আপনার কাছ থেকে। না, আমি একটা জিনিস বলি, মানবিক করিডোরের কথা যেটা বলা হচ্ছে, আপনার এই ধরনের কোনো কিছু যদি হয়, আমি সব দল মিলেও যদি আপনার ঐকমত্য তৈরি হয়, তারপরেও আমি একটা জিনিস আশঙ্কা করব, সেটা হচ্ছে যে আপনার বিপর্যয়টা আপনার আমাদের বেশি হবে। জি, আমরা বিপদসংকুল একটা অবস্থার মধ্যে পড়ে যাব। সেটা হচ্ছে যে কীরকম, যে আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টা। আমি আইনজীবী হিসেবে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আপনার প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার স্ত্রী সহ কক্সবাজার গিয়েছিলাম প্রায় বছর 2 আগে সম্ভবত। আমার একসময় লেখাপড়া কক্সবাজারে ছিল, 78 সালেও আমি কক্সবাজার ছিলাম। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে ভূমিকা নিয়েছিলেন, যে রোহিঙ্গাদেরকে আপনার এখান থেকে ফেরত পাঠানোর জন্য যে উদ্যোগটা নিয়েছিলেন, যে ওনার মতো বোল্ড যে এইটা ছিল, ওনার পক্ষে সেটা মনে করেন যে স্টেটসম্যান সুলভ আচরণ উনি সম্ভব করেছেন, যে এদেরকে এখান থেকে বিদায় করতে বা তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য উনি বাধ্য করেছিলেন। আমরা সে ধরনের মনে করেন যে আপনার কাউকে হয়তো আর পাইনি বা পাবো কিনা আমি জানি না। আমি কেন বলছিলাম, আমি যেহেতু ওখানে অনেকদিন ছিলাম, আমার তো অনেক পরিচিত ছোট ভাইয়েরা আছেন, বন্ধু বান্ধবরা আছেন, তারা বললেন যে মেরিন ড্রাইভ দিয়ে যাবে তুমি, অমুক থেকে অত মাইল পর্যন্ত তুমি গাড়ি থেকে নামবা না বা গাড়ি থামাবা না। মানে আমার লোকালয় আপনার কতটুকু বিপদসংকুল হতে পারে, কারণ সেটা একটা অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে। আর আইনজীবী হিসেবে অভিজ্ঞতা, প্রতিদিন আপনার ক্রিমিনাল কোর্ট যেখানে আছে সেখানে গেলে দেখবেন অমুকের এত লাখ ইয়াবা, অমুকের 50 লাখ ইয়াবা, অমুকের 5 লাখ ইয়াবা, এই হলো মামলা। এই সমস্ত রোহিঙ্গারা আপনার টেকনাফ, বার্মার থেকে আপনার টেকনাফ সীমান্ত দিয়ে আপনার ইয়াবা পাচার করছেন। আমার দেশের মনে করেন যে যুব সমাজকে ধ্বংস করার জন্য আপনার যে একটা এই হচ্ছে। 2, আধিপত্য বিস্তারের জন্য তারা অস্ত্র নিয়ে নিজেরা গ্রুপ উপগ্রুপে গোলাগুলি করে মারামারি করছে। তো তাহলে এই ধরনের একটা অবস্থা, এরপরে যদি আপনি করেন করিডোর দেওয়ার নামে, মানে কি হবে না হবে। আর একটা জিনিস শুধু অ্যাড করি, যে জনাব খলিলুর রহমান সাহেব যে হাই রিপ্রেজেন্টেটিভ, উনি নিজেই কয়েকদিন আগে বলেছেন, এই 2-3 দিন আগে বললেন যে জাতিসংঘ যদি শর্ত মানে তাহলে আমরা দিতে আপত্তি নেই। তাতে আপনাদের বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো আলাপ আলোচনার প্রশ্নই আসে না। তার আগে উনি দিয়ে দিলেন। প্রধান উপদেষ্টা যখন বললেন, তা ওনার প্রেস সচিব সন্ধ্যার সময় দেখে আরেক কথা বলেন। তো আমরা একটা ইর মধ্যে আছে, মানে অস্বস্তির মধ্যে আছে, এবং আমি আশঙ্কা করছি। আমি তার থেকে বরং বলবো যে আপনারা উদ্যোগ নিয়ে এনাদেরকে, জাতিসংঘ তো বহু জায়গায় বহু কিছু করেছে, তাই ওনাদেরকে নিয়ে যাক না। এখানে 11 লাখটা আছে রোহিঙ্গা আছে, তার মধ্যে তো এই 11 লাখরে তো শেখ হাসিনা খাওয়াবে, কারণ শেখ রেহানা বলেই গেছে যে বাংলাদেশের 18 কোটি 20 কোটি রে খাওয়া, 10 লাখ রে খাওয়াইতে, ওই টাকা শেখ হাসিনা আপনার মনে করেন যেখানে নেক দিয়ে দিবেন। আমার মনে হয় আজকে আর সময় নেই। জনাব মোস্তফা কামাল, ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।